নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে 9 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম। 9 নম্বর পার্ট মানে রীতিমতো প্র্যাকটিস ক্লাসের 9 নম্বর পার্ট। যারা এই মুহূর্তে লেডি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছেন বা পিএসসির অন্যান্য পরীক্ষা দেবেন, ফুড এসআই হোক বা ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল বা এসআই যাই হোক না কেন, ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, তাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমার প্রত্যেকটা সেট। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, প্রত্যেকটা দিন এখন আমি বলে যাচ্ছি যে পরীক্ষাগুলো হয়ে গেলেই আমি লাগাতার চ্যাপ্টার অনুযায়ী ক্লাস দেব, এবং যেই পরীক্ষা সামনে থাকবে না, একটা লম্বা টাইম পাবো, তখন আমি চ্যাপ্টার অনুযায়ী করাতে থাকবো। ঠিক আছে, সেই হিসেবে আজকে 9 নম্বর পার্ট। 9 নম্বর পার্টের প্রথম অঙ্ক, যেটা আমি 8 নম্বর পার্টে বলেছিলাম, টাকা পয়সা দিয়ে একটা অঙ্ক বলেছিলাম, যেটা জেনারেল অঙ্ক আদিকাল থেকে চলে আসছে, কিন্তু এই পার্টে একটা অঙ্ক দেবো বলেছিলাম, যে পার্টটাতে একটা নতুন অঙ্ক মার্কেটে এসেছে, সেটা লাস্ট 2 বছর হলো, এবং প্রথম বছর যখন এলো প্রায় সবাই মুরগি হয়ে গেল। ভুলটা কোথায় ছিল দেখুন, একটা বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টা মুদ্রা আছে। কি আছে? 1 টাকা আর 50 পয়সা মিলে 52টা মুদ্রা আছে, কয়েন আছে। তাদের মূল্যের অনুপাত, ভেরি ইম্পর্টেন্ট জায়গা, তাদের মূল্যের অনুপাত 3:5। প্রথম কথা হচ্ছে, এটা কয়েনের অনুপাত নয়। কয়েনের অনুপাত হলে একরকম, মূল্যের অনুপাত হলে আরেক রকম। এইটা পরীক্ষায় এসেছে, প্রত্যেকে ভুল করেছে, প্রায় খুব কমজনই ছিল যে প্রথমবার পরীক্ষায় এটা সঠিক করতে পেরেছে, কারণ এটা মার্কেটেই ছিল না, এটা ভাবনা চিন্তার বাইরে ছিল সবার। ঠিক আছে, তাহলে কোন প্রকার মুদ্রা কটা করে আছে খেয়াল করুন। দেখুন, প্রথমে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে 1 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে। 1 টাকার কয়েন কটা জানি না, কিন্তু এটুকু জানি যে তাদের মূল্যের অনুপাত 3:5। এই মূল্যের অনুপাত কথাটার মানে হচ্ছে রেজাল্ট 1 টাকার কয়েন আছে 3 টাকা আর 50 পয়সার কয়েন আছে 5 টাকা, এটা আছে 5 টাকা। এইটি হচ্ছে মূল্যের অনুপাত, মানে ওটা আমাকে রেজাল্টে লিখতে হবে, কয়েন বার করে নিতে হবে। কীরকম? 1 টাকার কয়েন যদি 3 টাকা হয়, তাহলে টোটাল নিশ্চয়ই 3 পিস ছিল। এটা তো আমাদেরকে কাউকে বলে দেওয়া লাগবে না, আমরা নিজেরাই জানি যে কোনটায় কতটুকু হয়। তাহলে 1 টাকার কয়েন যদি 3 টাকা হতে হয়, তাহলে এটা 3 পিস ছিল। 50 পয়সার কয়েন যদি 5 টাকা হতে হয়, তাহলে নিশ্চয়ই এটা 10 পিস ছিল। ব্যাস, এইটি আমাকে বার করতে হলো। তার মানে প্রতি 13টা কয়েন, 10 আর 3 13টা কয়েন মিলে কত টাকা হয়? 3 আর 5 8 টাকা হয়। বোঝা গেল? তাহলে আমার যেটা বার করতে হলো সেটা হচ্ছে কয়েন আছে কোন অনুপাতে? 3:5, 3:10 অনুপাতে। এটুকুই আমার অঙ্ক। ব্যাস, এটা করলাম মানে আমার অঙ্ক হয়েই গেল। কীরকম? টোটাল কয়েন ছিল কটা? টোটাল কয়েন ছিল 52টা। তাহলে তার 13 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে 1 টাকার কয়েন, আর ওই 52টার 13 ভাগের মধ্যে 10 ভাগ হচ্ছে 50 পয়সার কয়েন। এবার 4 13 52, 4 3 12টা, তার মানে 12টা হচ্ছে 1 টাকা, আর এদিকে 4 13 52, 4 10 40, 40টা হচ্ছে 50 পয়সা। উত্তর হয়ে গেল। 12টা 1 টাকার কয়েন আর 40টা হচ্ছে 50 পয়সার কয়েন। কোন প্রকার মুদ্রা কয়টি আছে? 1 টাকা হচ্ছে 12টা আর 50 পয়সা হচ্ছে 40। নেক্সট, খুব সুন্দর অঙ্ক। 6টা পেনের মধ্যে প্রথম 5টার গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টার গড় মূল্য 16 টাকা। কীরকম দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পেন। এই 6টা পেনের মধ্যে বলছে প্রথম 5টার একটা গড় মূল্য আছে কত? প্রথম 5টার গড় মূল্য 12, তাহলে টোটাল কত? 5 12 60, এটা হচ্ছে টোটাল দাম। আর একটা কি বলেছে? শেষের দিক থেকে যে 5টা রয়েছে সেটা কোনটা? সেটা হচ্ছে এইরকম, শেষের দিকের এই 5টা। সেই 5টা কত করে? সেই 5টা হচ্ছে 16 করে। তাহলে 16 × 5, 5 16 কত? 5 16 হচ্ছে 80 টাকা। তাহলে প্রথম টিমটার টোটাল 60 টাকা, দ্বিতীয় টিমটার টোটাল 80 টাকা। এইবার ভাবুন, এই টাকার ফারাকটা কেন হলো? ফারাকটার কারণ কেন হলো এবং কাদের জন্য হলো? নিশ্চয়ই দামের ফারাক আছে, তাই ফারাক হয়েছে টোটালের মধ্যে। এবারে কাদের জন্য হয়েছে? অ্যাটলিস্ট 2 3 4 আর 5 এই পেনগুলোর জন্য নয়। কেননা 2 3 4 5 এই পেনটা এই দলেও আছে, এই পেনটা ওই দলেও আছে, তো ওদের দাম তো একই। ওই দলেও যা দাম দিয়েছে, এই দলেও তাই দাম দিয়েছে। তাহলে এই যে ডিফারেন্সটা হলো কেন? এই যে 20 টাকার যে পার্থক্য হলো, এটা কেন হলো? সেটা হচ্ছে এই প্রথম পেনটা আর একটা হচ্ছে এই লাস্টের পেনটা, এদের জন্য ফারাকটা। এদের দামের ফারাক হচ্ছে 20 টাকা। তাহলে কে বেশি কে কম বুঝবো কি করে? সেকেন্ড টিম তো টোটালে বেশি, তার মানে লাস্টের পেনটার দাম 20 টাকা বেশি। তার মানে প্রথমটার যা দাম, লাস্টের পেনটা 20 টাকা দাম বেশি। কিন্তু কোনটার কত দাম সেটা আমরা জানি না, এখনও পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এই যে ক্লুটা যদি না দেয়, তাহলে আমরা পেনের দাম আর বার করতে পারবো না। কিন্তু কোনটার কত দামের ফারাক এমন, এবং এটাও পরীক্ষায় আসে, এই লাস্টের ক্লুটা না বলে দেয় প্রথম পেনটা এবং লাস্টের পেনটা, ষষ্ঠ পেনের দামের অন্তর কত।
তো বলবেন 20 টাকা। বা এমন পরে প্রথম পেনটা ষষ্ঠ পেনের থেকে কত টাকা কম দাম, 20 টাকা। ষষ্ঠ পেনটা প্রথম পেনের থেকে কত টাকা দাম বেশি, 20 টাকা, সব 20 টাকা। কিন্তু এক্স্যাক্টলি কত টাকা দাম লাস্টের পেনটা? প্রথম পেনটা 50 টাকা হলে লাস্টের পেনটা 50 + 20, তার মানে 70 টাকা হচ্ছে উত্তর। চলে আসুন পরে। এই অঙ্কগুলো আমি বলেছিলাম যে এই যে কত নিয়মে করা যায়, কল্পনার বাইরে। যত দিন যায় তত নিয়ম বেরোয়, মানে আপনি বসে বসে ভাবলেই প্রচুর নিয়ম পাবেন। এক হচ্ছে একদম ছোটোবেলায় 9টা মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটা কাজ করে, তাহলে 12টা মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে। এখন বিষয়টা হচ্ছে এই অঙ্ক আমরা ছোটোবেলাতে যে ঐকিক নিয়মে করেছি সেটা করতে পারি। ছোটোবেলায় আমরা ঐকিক নিয়ম কটা ডেটা দিয়ে করতাম? 4টে ডেটা। 10টা লোকে 5 দিনে একটা কাজ করে, তাহলে 7টা লোকে কদিনে করবে? 4টে ডেটা। সেটা এখন বড় হয়ে চাকরির পরীক্ষায় 4টেটা 6টা হয়েছে, 6টা 8টা হয়েছে, 8টা 10টা হয়েছে, এবং কি 12টা ডেটা পর্যন্ত পরীক্ষায় আমি দিয়েছি। আমি নিজে পরীক্ষায় দিয়েছি 12খানা ডেটা। তো আমার ক্ষেত্রে সব জলের মতো সহজ মনে হয়েছে, কারণ আমি নিজস্ব স্টাইলে সমাধান করেছি। এইবার এই অঙ্কটা আপনি ঐকিক নিয়মে করতে পারেন। তারপরে চাকরির পরীক্ষা যারা দিতে আসে তারা M1 D1 T1 W1 দিয়ে করে দিচ্ছে, মানে একেবারে লোক, সময়, দিন, ঘন্টা এই ফর্মুলাতে পাঞ্চ করে দিচ্ছে। কেউ কেউ আরও কী করে, আরও 2-3টে পদ্ধতিতে অ্যাজাম্পশন করে, কেউ অপশন টেস্ট করে, বিভিন্ন রকম। আমি লাস্ট ইউটিউবে যেটা দেখিয়েছি সেটাও দেখাবো, এবং তার থেকে আরও সহজ একটা পদ্ধতি রিসেন্টলি আমি করাচ্ছি ক্লাসে, সেটাও দেখাবো, সেটাও বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে এই যে 9টা মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে যে কাজটা করছে, লাস্ট লাইনটা আগে পড়ব। 12টা মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে কত দিনে, এইটা উত্তর চেয়েছে। কত দিনে কাজটা শেষ করবে, যেটা উত্তর চাইবে প্রথম লাইন থেকে আমি সেইটা লিখে নেব। বোঝা গেল? যেটা উত্তর চাইলো প্রথম লাইন থেকে সেইটাকে আমি লিখে নেব। লিখলাম কীরকম? 24 লিখলাম। কারণ হচ্ছে আমার দিন বেরোবে উত্তর, 24 দিন প্রথম লাইন থেকে লিখলাম, কারণ আলটিমেটলি দিনই বেরোবে উত্তর, দিন চেয়েছে। এবার কি করব, প্রথম লাইনে যারা যারা আছে প্রত্যেকে একে ট্রান্সফার করব। কি রকম? 9টা মেশিনের যদি 24 দিন লাগে, তাহলে একটা মেশিনের কত দিন লাগবে? এই যে সম্পর্ক, সরল সম্পর্ক হোক বা ব্যস্ত সম্পর্ক, আমরা নিজেরা প্রত্যেকে বুঝি। অঙ্ক কোনোদিন করে থাকি বা না থাকি, এটা বুঝি লোক বেশি কাজে লাগালে কম দিনে কাজটা শেষ হবে, বা বেশি লোক লাগালে বেশি বেশি কাজ হবে, কম লোক লাগালে কম কম কাজ হবে। এই যে কার সাথে কার সরল সম্পর্ক, কার সাথে কার ব্যস্ত সম্পর্ক, কে কার সাথে উল্টো, এগুলো কিন্তু আমাদের বলে দেওয়া লাগে না। আমরা কম বেশি কোনোদিন ছাই অঙ্ক করেছি আর না করেছি এমনিই বুঝি আমরা। সেই জন্য আমি এখন যে পদ্ধতিটা দেখাবো এটা তাদের জন্য খুবই ফ্রুটফুল হবে এবং বোধগম্য হবে। সেটা কীরকম দেখুন, 9টা মেশিনে যদি 24 দিন লেগে থাকে, তাহলে একটা মেশিন যদি কাজে লাগায় তাহলে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? তাহলে 9টার বদলে এখন একটা মেশিন কাজ করবে, তাহলে দিন তো বেশি লাগবেই। তো বেশি যদি লাগে কি করব, 9 দিয়ে গুণ করে দিলাম, কারণ বেশি হলে গুণ করতে হয়, ব্যাস। তারপরে দেখুন, প্রতিদিন যদি 10 ঘন্টা করে কাজ করি তাহলে যত দিন লাগে, আমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করি তাহলে নিশ্চয়ই আরও বেশি দিন লাগবে সময়, তাহলে ওই 10টাও কী করব, গুণ করে দিলাম। প্রথম লাইনের কাজ শেষ। দেখুন, খুব বেশি হলে 2 সেকেন্ড 4 সেকেন্ডে আমার প্রথম লাইনে কাজ শেষ। এবার আমি সেকেন্ড লাইনে আসছে কীরকম, এই যে 12টা মেশিন। তার আগে কি ভাববো, একটা মেশিনে যত দিন লাগতো, এখন যদি আমি 12টা মেশিন কাজে লাগাই তাহলে নিশ্চয়ই কম দিন লাগবে, তাই কি করব, 12 দিয়ে ভাগ হয়ে গেল। ফের এইটা ভাবুন, 10 ঘন্টা প্রতিদিন। তার আগে ভাবুন, প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করলে যত সময় লাগতো, এখন যদি প্রতিদিন আমি 12 ঘন্টা করে কাজ করি তাহলে নিশ্চয়ই আমার সময় এই দিন আরও কম লাগবে। তাহলে কি করব, 12 দিয়ে এটাও ভাগ করে দিলাম, ব্যাস আমার উত্তর শেষ। ঐকিক নিয়মে যদি করেন লাস্ট লাইন যেটা হয় সেটাই খেয়াল করে দেখুন। এটা যারা M1 D1 T1 W1 দিয়ে করবেন, লাস্ট লাইনে যেটা হবে কাটাকাটি করার সময় সেটাই দেখুন এইটা। কিন্তু আমি এটা এক লাইনে কী করলাম, অ্যাজাম্পশন দিয়ে, প্রত্যেকের ব্যক্তিগত অনুভূতি দিয়েই করলাম এটা। এবার কাটাকাটি করুন, 12 হলো, 2 হলো, 2 দিয়ে কাটলাম, 6 হলো, 3 দিয়ে কাটলাম, 2 হলো, 3 দিয়ে কাটলাম, 9 হলো, ফের 2 দিয়ে কাটলাম, 5 হলো, 5 দিনে 15 দিন উত্তর, ব্যাস শেষ। 5 দিনে 15 দিন উত্তর। এইবার এটা তো গেল, আমি লাস্ট ইউটিউবে করেছি এই পদ্ধতি, কিন্তু আজকে যেটা করাবো সেটা আমি আরও লাস্ট করছি, সেটাও রিসেন্টলি আমি শুরু করেছি। কেননা ছেলেমেয়েরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এখন যদি আমরা চাই যে তাদেরকে কিছু কনসেপ্ট দেবো, ডিপ কনসেপ্ট দেবো, তাহলে তারা নিজেরাই করতে পারছে। সেটা কীরকম খেয়াল করে দেখুন। প্রথমটা হচ্ছে মেশিন কটা, খুব মন দিয়ে দেখবেন এটা। প্রথমটা হচ্ছে মেশিন, তারপরেরটা হচ্ছে ঘন্টা মানে আওয়ার, তারপরেরটা কি দিন হলো। কোশ্চেন পেপারেই কিন্তু আমরা পরীক্ষার হলে কোশ্চেন পেপারেই ভেবে নিতাম, কিন্তু আপনাদের বোঝাচ্ছি বলে আলাদা লিখলাম। প্রথমে মেশিন হচ্ছে 9টা, তারপরে ঘন্টা কত, 10 ঘন্টা প্রতিদিন, কদিন লাগছিল, 24 দিন। এবার এটা ছিল ডেটা,
জানতে যেটা চেয়েছে সেটা হচ্ছে 12টা মেশিন 12 ঘন্টা করে কাজ করবে প্রতিদিন। কি হলো, সেটা হচ্ছে 12টা মেশিন প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে, এটা আমার উত্তর চেয়েছে। এবার আপনি কীরকমভাবে করবেন দেখুন। কাকে কাকে পরিবর্তন করব, আমি প্রথমে এই ডেটাটাকে নিচ্ছি, তার সঙ্গে এটাকে ভাবছি। যখন 9টা মেশিন ছিল তখন 24 দিন লাগতো। খেয়াল করবেন কিন্তু, খুব মন দিয়ে শুনবেন। যখন 9টা মেশিন ছিল তখন 24 দিন লাগতো। এখন 12টা মেশিন হয়েছে, তাহলে মেশিন কীরকম বেড়েছে দেখুন, 3 ভাগের 4 ভাগ মেশিন হয়েছে। তো মেশিন যদি বাড়ে দিন নিশ্চয়ই কম লাগে। তাহলে মেশিন আগে 9টা ছিল, এখন 12টা লাগিয়েছি, মানে 3 ভাগের 4 ভাগ হয়েছে। তাহলে দিনটা 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে, কমে যাবে। তাহলে এর যদি 4 ভাগ করি, এক এক ভাগে কত, 6 করে 4 6 24, তার 3 ভাগ মানে 24টার বদলে 3 6 18 দিন লাগবে। যদি আমি ঘন্টার কথা ভুলেও যাই, যদি ডেটা এরকম হতো যে 9টা মেশিনের 24 দিন লাগে, তাহলে 12টা মেশিনের কদিন লাগবে, 18 দিন আমরা এমনিই করে ফেলতে পারি। ঠিক এইভাবে যে মেশিন যে অনুপাতে বাড়িয়েছি, দিন সেই অনুপাতে কমাবো, কেননা মেশিন বাড়ালে দিন কম লাগে। এটা সরল সম্পর্ক নয়, এটা ব্যস্ত সম্পর্ক, আমরা জানি। হলো, এবার এটা ভুলে যান, এবার এই জায়গায় আসুন। প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে 18 দিন লাগতো, এখন এটা ভুলে যাব, ঠিক আছে। 10 ঘন্টা করে কাজ করলে 18 দিন লাগতো, এখন 12 ঘন্টা করে কাজ করব, তাহলে নিশ্চয়ই দিন কমবে, কেননা ঘন্টা বাড়িয়েছি আমি পার ডেতে। তাহলে কী হিসেবে বাড়িয়েছি, 10 ভাগের 12 ভাগ করেছি, বা 5 ভাগের 6 ভাগ করেছি। দেখুন 5 ভাগের 6 ভাগ করেছি, তাহলে এটা 6 ভাগের 5 ভাগ হয়ে যাবে। একে যদি 6 দিয়ে ভাগ করি, 3 6 18, 3 করে পেলাম, তার 5 গুণ মানে 5 3 15 হচ্ছে উত্তর আলটিমেটলি। ব্যাস দেখুন, এটাও 15, এটাও 15। এবার আমরা কোশ্চেন পেপারে করে দিতে পারি। আপনিও 2-4 বার যখন এটা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনিও কোশ্চেন পেপারেই করে দিচ্ছেন, আপনার একদম অন্য কোথাও যাওয়াই লাগছে না। না M1D1, না আপনার অন্য কোনো ফর্মুলা, না ঐকিক নিয়ম, না হচ্ছে এই নিয়ম, কোনো কিচ্ছু না, একদম অ্যাজাম্পশন করে। তারপর যদি এটা সুন্দর ডেটা পেয়ে যান, একে অপরের সাথে শুধু হাফ, ডবল, 3 গুণ 4 গুণ হচ্ছে, তাহলে একটা ঝপাঝপ সব চেঞ্জ হয়ে যাবে, একদম সময় লাগবে। নেক্সট দেখুন, এই অঙ্কটা ইউটিউবে কোনো একজন দিয়েছিলেন, নামটা আমার মনে নেই। এই অঙ্কটা আমাদের একজন স্টাফ দেখে আমাকে দিয়েছে এটা করানোর জন্য। সেটা হচ্ছে পারুল মুদ্রিত মূল্যের ওপরে 29% ছাড়ে একটা মেশিন বিক্রি করে, যেটা মুদ্রিত মূল্য মানে হচ্ছে প্রিন্টিং প্রাইস, যেটা লেখা ছিল ওই প্রোডাক্টটার গায়ে লেখা ছিল। খুব সুন্দর অঙ্ক, আমার বেশ ভালো লেগেছে, ওই জন্য আমি আপনাদের জন্য প্র্যাকটিস সেটে নিয়ে এসেছি। সেটা কি হচ্ছে, পারুল মুদ্রিত মূল্যের ওপরে 29% ছাড় দিয়ে 42,600 টাকা একটা জিনিস বিক্রি করেছে। মানে জিনিসটা সেলিং প্রাইস হচ্ছে 42,600 টাকা, এটা কনফার্ম। সেটা কি করেছে, যেটা প্রিন্টিং প্রাইস ছিল তাতে 29% ছাড় দিয়েছে। তাহলে যদি ছাড় না দিত, একটা গল্প ছিল, দাম আরও বেশি ছিল, দিয়ে কি হয়েছে, ওই দামে বিক্রি করার পরেও ওই ভদ্রলোকের মানে পারুলের 6.5% লাভও হয়েছে। তার মানে ওটা নিশ্চয়ই কেনা দাম না, যেটা বিক্রি করেছে ওটা নিশ্চয়ই কেনা দাম নয়, ওটাই বিক্রি করে তার লাভও হয়েছে, তার মানে কেনা দাম ওর থেকেও কম। এবার কোশ্চেনটা খুব মজার, পারুল যদি কোনো রকম ছাড় না দিত তাহলে তার লাভ কত হতো, মানে যেটা হচ্ছে এমআরপিতেই বিক্রি করছে, বোঝা গেল। তাহলে আপনাকে দুটি জিনিস বার করতে হবে, একটা হচ্ছে তার মার্কেট প্রাইস কত, মানে প্রিন্টিং প্রাইস বা মার্কেট প্রাইস যেটাকে বলে পিপি, প্রিন্টিং প্রাইস বা মুদ্রিত মূল্য বা মার্কেট প্রাইস, আর তার কস্ট প্রাইস কত। কস্ট প্রাইস কত মার্কেট প্রাইসে যখন বিক্রি করবে, এই মার্কেট প্রাইসে যখন সেলিং প্রাইস হয়ে যাবে তখন কত লাভ হচ্ছে দেখব। এবার ভাবুন 42,600 টাকায় বিক্রি করে, 42,600 টাকায় বিক্রি করে যদি 6.5% প্রফিট হয়, তাহলে এ নিশ্চয়ই 100.5% সঙ্গে সমান। তাই 100.5 দিয়ে ওকে ভাগ করলাম, 1% মান পেলাম, 100 দিয়ে গুণ করে দিলাম, ব্যাস কেনা দাম পেলাম কত, 40,000। এটাকে কাটাকাটি করবেন, 40,000 টাকা হবে। তার মানে ওর কেনা দাম হচ্ছে 40,000, 42,600 টাকায় বিক্রি করছিল বলে 6.5% লাভ হচ্ছিল, এর 6.5% করে দেখুন 2,600 টাকা হবে, বোঝা গেল। আবার এইখানে কি মার্কেট প্রাইস কি করে, ওই 42,600 টাকায় ও যে বিক্রি করেছিল সেটা হচ্ছে মার্কেট প্রাইসের ওপরে 29% ছাড় দেওয়ার পরে ছিল এইটা। তার মানে এই ভদ্রলোক এই যেইটা, এ বাস্তবে কিন্তু 71%, 29% ছাড় দিয়েছি মানে 71%-এ বেচেছি। তাহলে একে 71 দিয়ে ভাগ করে যখন আমি 100 দিয়ে গুণ করব, তখন মার্কেট প্রাইস কত পাবো, 60,000 টাকা। এটা কাটাকাটি করব, 60,000 টাকা উত্তর হবে। দুটোই সহজ সরল কাটাকাটি দেবে, কেননা এখানে বেশি ভোগাবে না। এবার আপনি তাকিয়ে দেখুন আপনার সামনে কি রইল, কেনা দাম ওই জিনিসটার 40,000 এবং মার্কেট প্রাইস যেটা বর্তমানে সেলিং প্রাইস সেইটা হচ্ছে 60,000। তাহলে লাভ কত, এখান থেকে প্রফিট কত, প্রফিট হচ্ছে 20,000।
তাহলে প্রফিট হচ্ছে 20,000, কিন্তু সে পার্সেন্টেজে জানতে চাইছে কত পার্সেন্ট প্রফিট। 20,000 তো প্রফিট ছিল, 40,000-এ 20,000 প্রফিট মানে কত? 50% প্রফিট। হয়ে গেল, অঙ্ক শেষ। তার মানে এটা হচ্ছে 40,000-এ 20,000 50%। ঠিক আছে, নেক্সট। এই অঙ্কটা আমি আগের সেটে করিয়েছি, ভুলবশত এই সেটটাতে আমি দিয়ে দিয়েছি। এটার আমি উত্তর বলছি না, আপনারা নিজেরা হোম টাস্ক কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে হোম টাস্ক, এবং এটা কমেন্টে জানাবেন। যারা যারা আমার ভিডিও দেখছেন এবং আগের ভিডিওটাও দেখেছেন, তারা এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে কত ঘন্টার উত্তর। নেক্সট, স্রোতের অনুকূলে, নদীর স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ ঘন্টায় 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8 কিমি যদি হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? বোট অ্যান্ড স্টিমের একদম সহজ সরল অঙ্ক। অনেকে কমেন্ট করেছেন স্যার বোট অ্যান্ড স্টিম দিন, একদম পারি না। আমি একদম সিম্পল দুটো কথা বলছি, ওই চ্যাপ্টারের সব থেকে সহজ অঙ্ক এইগুলো। কি বলা আছে? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 20 কিমি, অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, এটা হচ্ছে 20 কিমি। আর প্রতিকূলে কি বলেছে? প্রতিকূলে বেগ হচ্ছে 8 কিমি মানে আপ স্ট্রিম, এটা হচ্ছে 8 কিলোমিটার। এটা 20 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। হলো? এইবার সহজ সরল ভাষায় আপনি বোট বার করতে গেলে কী করতে হয়? যখন অনুকূল প্রতিকূল দেওয়া থাকে তখন বোট মানে হচ্ছে আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম বাই 2, আর স্রোত কত? আপ স্ট্রিম মাইনাস ডাউন স্ট্রিম, বা ডাউনটা বড় হয়, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, এটা হচ্ছে স্রোত। এই সবে আমি যাচ্ছি না, আমি এর বাইরে থাকছি। শুধু আপনি এটুকু ভাবুন যে নর্মালি যে বোটের গতিবেগ হয়, বোটকে যখন, বোটের নিজের একটা গতিবেগ আছে, যখন স্রোত ওকে সাহায্য করে দিল তখন দুজন একসাথে যাচ্ছে, সেইটা হয় কি? বোটের সাথে যখন স্রোত সাহায্য পায় তখন সেটা ডাউন স্ট্রিম হয়ে যায়। বোঝা গেল? বোটের সাথে যখন স্রোত বোটকে সাহায্য করে তখন তাকে আমরা ডাউন স্ট্রিম বা অনুকূল বলে থাকি। আবার বোটকে যখন স্রোত বাধা দেয় তার মানে সেটাকে আমরা প্রতিকূল বলে থাকি। এবার দেখুন, বোট হচ্ছে মাঝখানটায়, এই বোটকে যখন স্রোত সাহায্য করে তখন হয়ে গেল ডাউন স্ট্রিম, যখন স্রোত বাধা দেয় তখন হয়ে গেল আপ স্ট্রিম। তার মানে বোট হচ্ছে এদের মাঝখানটায়। এটা হচ্ছে আপনার একদম কনসেপ্টটা হচ্ছে এইটা, যে বোট থাকে এই দুজনের মাঝখানে। সেই জন্য এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? বোট পাই, এভারেজ পাই। তাহলে এ তো বোট তো এভারেজ, তাহলে ডাউন স্ট্রিম আমাদের কি বলেছে? 20, আর এটা আপ স্ট্রিম হচ্ছে 8। তাহলে এদের দুজনের মাঝখানে কি আছে? 20 আর 8-এর মাঝখানে কে? ভেবে দেখুন, 20 আর 8-এর গ্যাপ কত? 12। তাহলে এই দুজনের যে গ্যাপ 12, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের যে গ্যাপ, সেটা হচ্ছে স্রোতের গতিবেগের ডবল। কেননা স্রোত একে সাহায্য করেছে আর একে স্রোত বাধা দিয়েছে। তাহলে সাহায্য 5 কিলোমিটার সাহায্য করলাম মানে ও 5 বেশি, আর একে 5 কিলোমিটার বাধা দিলাম, যা যেত আরও 5 বাধা দিয়ে দিলাম, মানে গ্যাপিং 10 হয়ে যাবে তখন দুজনার। ওই যে দিদির কাছ থেকে বা দাদার কাছ থেকে 2টো ভোট কেটে আসলে দাদা 2টো ভোট কম হয়ে যায়, সেই ভোটটা গিয়ে যদি দিদির কাছে জয়েন করে যায় তাহলে দাদার সাথে দিদির 4টে ভোটের ফারাক হয়ে যায়। ঠিক ওই একই কনসেপ্ট হচ্ছে এইখানটায়। তাহলে বোট কে? বোট হচ্ছে 20 আর এর মাঝে। খেয়াল করে দেখুন, এদের দুজনের গ্যাপিং হচ্ছে 12, এই 12-র হাফ 6, 6 হচ্ছে স্রোত, তার মানে স্রোত নিজে 6। তাহলে এই স্রোত সাহায্য করেছে 6 কিমি বোটকে, দিয়ে কত হয়েছে? এ হয়েছে 20। যদি 6 সাহায্য না করতো তাহলে ও কত ছিল? ও ছিল 14। তার মানে এই বোটটা হচ্ছে 14 কিলোমিটার। খেয়াল করুন, 14কে 6 সাহায্য পেয়ে 20 হয়ে গেছে, 14তে 6 বাধা পেয়ে আপ স্ট্রিম 8 কিলোমিটার হয়ে গেছে। দেখুন, আমি একটা ডেটা দিলাম, কত কিছু এখান থেকে আপনি বার করতে পারবেন। সব কিছু বার করে নেওয়া যায় ধীরে ধীরে, যা চাইবে তাই। ডেটা একটা, যদি আপনি খুব ভালোভাবে অনুভব করেন বোট অ্যান্ড স্ট্রিমকে, যখন আমি আপনাদেরকে চ্যাপ্টার করাবো তখন নৌকা আঁকবো, নৌকার মাঝি কখনো আপনি থাকবেন, কখনো আমি থাকবো, নৌকা চালাবো কখনো স্রোতের দিকে, কখনো স্রোতের উল্টো দিকে, সেসব তখন আমি বুঝিয়ে বুঝিয়ে যতটা পারা যায় আমি করাবো, যতটা ভিতরে থেকে করা যায়। মনে হবে যে নিজেই যেন বোটে বসে আছি, নিজেই বোট বাইছি, এমন অনুভব করে যদি আপনি অঙ্ক করতে পারেন, শিখতে পারেন, তাহলে অনেক দূর পর্যন্ত যাবেন এবং সারা জীবনে সেখান থেকে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। নেক্সট দেখুন, একটা নৌকা অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। অনুকূলে মানে ডাউন স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম 20 কিমি যায় কখন? 48 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটা বাই 48, 60 মিনিটে কতটা ইন্টু 60, দিয়ে কত হলো? এবার এইটা কি হচ্ছে? 48 মিনিটে 20 কিমি, তার মানে 48 মিনিট মানে আপনি যদি একে, তাহলে গতিবেগ কত? নিশ্চয়ই 48 মিনিটে কতটা যায় সেটা ওর গতিবেগ নয়, তাই না? তাহলে গতিবেগ বার করতে গেলে আমাকে 60 মিনিটে করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো? 48 দিয়ে ভাগ দিয়ে 60 দিয়ে গুণ করব? করতে তো সময় লাগে এগুলো। আপনি যখনই 48 পাবেন ভাববেন কি 1 ঘন্টার ক ভাগের ক ভাগ। দেখুন, 6 8 48, আমরা 6 10 60, 6 8 48, বা যদি আমরা এটা ভাবি 5 12 60, 4 12 48। তার মানে 1 ঘন্টার যদি আমি 5 ভাগে ভাগ করি
1 ঘন্টাকে যদি আমি 5 ভাগে ভাগ করি তাহলে 12 মিনিট করে পড়ে, সেই 12 মিনিটকে যদি 4 দিয়ে গুণ করি 48 হয়। তার মানে 1 ঘন্টার 5 ভাগের 4 ভাগ হচ্ছে 48, 4 ভাগ হচ্ছে 48। তাহলে আমরা 20কে 4 দিয়ে ভাগ করে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা গতিবেগ পাই। তাহলে এর 4 ভাগ মানে 4 5 20, 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 5 25, তাহলে 25 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার কি, এটা ডাউন স্ট্রিম। আর কি বলেছে, স্রোতের বেগ হচ্ছে 5 কিমি, মানে স্রোত হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এবার ভাবুন আমি অনুকূল পেলাম, অনুকূল কিভাবে তৈরি হয়, বোটকে স্রোত সাহায্য করে। এটা মানে কি, এটা মানে হচ্ছে বোট প্লাস হচ্ছে স্রোত। এটা আপনাকে প্রতিদিন ভাবতে ভাবতে যেতে হবে। অনুকূল মানে বোটকে স্রোত সাহায্য করেছে। এবার দেখুন স্রোত কত, স্রোত হচ্ছে 5 কিমি। তার মানে স্রোত যদি একে সাহায্য না করতো 5 কিমি বার করে দিন, তাহলে বোট কত, বোট নিজে হচ্ছে 20 কিমি। তাহলে জানতে কি চেয়েছে, প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল সুন্দর। যদি আপনি অনুভব করতে পারেন তাহলে খুব ভালো কথা। আজকের সেটে আর অঙ্ক নেই। কেমন লাগলো জানি না, আলটিমেটলি একদম শেষ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই জানাতে পারবেন কেমন লাগলো। আমি আশা করব আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। যদি কোনো জিনিসটা খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। যদি আপনার মনে হয় এই জিনিসটা এরকম করে বললে ভালো হতো বা এরকম করে বলার জন্য খারাপ হলো, যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই সাজেশন দেবেন। আমি পরের ভিডিওতে আমার যা ভুল ভ্রান্তি থাকবে সেগুলো সব শুধরে নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আসব। আগামীকাল আমি নতুন একটা পার্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।